হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। পদ্ম কৃপানকে জানায় যে দেখুন, আপনাদের বাড়িতে টি বলতে হবে, চা বলা যাবে না, কফি বলতে হবে, মাঝে মাঝে আবার ড্রিঙ্কও করতে হবে। আপনারা যে ড্রিঙ্ক করেন সেটা আমি বানাতেও শিখে গেছি, সব কিছু আমি পারবো। একদিন আপনি আমার যোগ্য হয়ে উঠবেন। দেখো পদ্ম, এত কিছু করেও তুমি আমার ভালোবাসা পাবে না কেন বলুন তো? একটা মেয়ের স্বামীর ভালোবাসা পাওয়ার অধিকার নেই? আপনি বলুন। প্রত্যেকটা মেয়ে যারা ডিস্কে যায়, নাচ করে, লং ড্রাইভে যায়, তাদের সবার ভেতরেই একজন বউ রয়েছে, আটপৌরে বউ, যে তার নিজের স্বামীকে ভালোবাসে, ভালোবাসার মানুষকে কাছে পেতে চায়। সেটা কি অন্যায়? আর আপনি শাশুড়ি মা, আপনি বলুন তো, আপনি স্বামীর ভালোবাসা না পেলে কেমন লাগতো? আপনি ভালোবাসা পাননি, আর আমিও সেটাই চেষ্টা করছি। আপনাদের সমাজে এগুলো না করলে তো বাড়ির বউকে মর্যাদা দেওয়া যায় না। আপনারা তো আমাকে বলেন আমি কাজের মেয়ে, আমি মেড, আমি কিচ্ছু জানি না, মূর্খ, অশিক্ষিত। কিন্তু একটা মানুষ যে স্বামী বাড়িতে আসতেই তার মুখের সামনে টি নিয়ে গিয়ে দেয়, এমনকি তার কি লাগবে, কি খাবে, সব কিছু সামনে এগিয়ে দেয়, সেই বউকে আপনাদের ভালো লাগে না। কিন্তু একজন ইংরেজি গড়গড় করে বলতে পারা, ড্রিঙ্ক করা, ছোট পোশাক পরা, বিভিন্ন ধরনের নাচ গান করা, হই হুল্লোড় করা, এই ধরনের মেয়েকে আপনাদের ভালো লাগে, তাই না? মেহেক দিদি যেমন একজন মেয়ে, আমিও তেমন মেয়ে। একজনের মধ্যে যা আছে আমার মধ্যে তা কেন নেই? আপনি একবার দেখুন না। আমি জানি একদিন আমি আপনাকে ঠিক জিতে নিতে পারবো। পদ্ম চায়ের কাপ পড়ে গেছে, সেটা পরিষ্কার করতে যায়। কৃপান বলে, কোনোদিনও তুমি পারবে না আমার ভালোবাসা পেতে। ঠিক আছে, তাহলে আমি এক কাপড়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কোনোদিনও আর আপনার সামনে এসে বউয়ের অধিকার নিয়ে দাঁড়াবো না। বলবো যে আমি মেয়ে হওয়ারই যোগ্যতা রাখি না। তাহলেও কারো বউ হব কি করে? আর ভালোবাসায় পাওয়া দূরের কথা। বুঝতে পারলেন আপনি? দেখো, এইসব করার আগেই কোর্টে প্রমাণ হয়ে যাবে যে তোমার এবং কৃপানের বিয়েটা একটা ফেক। তুমি ওকে ফাঁসিয়ে বড় লোকের ছেলে বলে বিয়ে করেছো। তখন কি করবে? দেখুন, তার জন্য আপনাদের কোর্টে গীতা এলএলবির মুখোমুখি হতে হবে। সেও একজন নারী, তারও একজন সংসার রয়েছে, সে আপনাদের বিরুদ্ধে ফাইট করবে। আর আমার উকিল দিদিমণি এত সহজে আমার সংসার ভাঙতে দেবে না। আপনারা দেখুন না কি হয়। আর আমি আপনাকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি যে আমি লেখাপড়া শিখব, সমস্ত নিয়ম আচার কানুন সবটা শিখব। আপনি একদিন বলবেন, পদ্ম থাক না ইংরেজি কথা বলা, থাক না ড্রিঙ্ক করা, আর ছোট কাপড় পরা, এই সব কিছু বাদ দিয়ে চলো, আমি তোমাকে ভালোবাসছি, আমি তোমার হতে চাই, তোমাকে আপন করে পেতে চাই, সেই দিনের অপেক্ষায় আমি থাকলাম। এই বলে পদ্ম চলে যায়। দেখলে মা, মেয়েটার কতটা সাহস বেড়েছে, মুখে মুখে তর্ক করছে। তুই এক কাজ কর, গণেশ উকিলকে ফোন কর, করে বল যে তোদের বিয়েটা যে মিথ্যে সেটা পরের দিন কোর্টে যেন প্রমাণ করে দেয়। এমন কোনো একটা রায় বের করে কোর্ট থেকে, যাতে করে পদ্ম এই বাড়িতে থাকতেই না পারে। ওকে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে হয়, এই বাড়িতে কোনো জায়গা যেন না হয়। তুমি ঠিক বলেছো মা, সেটাই আমি করব। সাথে সাথে গণেশ উকিলকে ফোন করে, এমনকি তাকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। পরের দিন সকালে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে নিজের কেস সম্পর্কে বোঝায়। তখনই অপর দিক থেকে গণেশ, ভজন মিত্তির, এমনকি কৃপানের সঙ্গে কোর্টে মুখোমুখি দেখা হয়ে যায়। কি ব্যাপার? এ নিন অগ্নিজিৎ মুখার্জি, আপনার জন্য একটা কাগজ রয়েছে। এটা কি? আপনার ছাত্রীকে বলে দেবেন, এখনও পর্যন্ত লয়ারিটা ভালো করে শেখেনি, তাই তো কিস্তি মাত করে ফেললাম আমি। কি এমন করেছেন যে কিস্তি হয়ে গেল? আপনি কাগজটা দেখলেই বুঝতে পারবেন। আমি কোর্টে প্রমাণ করে দিয়েছি যে পদ্ম এবং কৃপানের বিয়েটা আনলিগেল। কৃপান ড্রিঙ্ক অবস্থায় ছিল, তখন তাকে পদ্ম বিয়ে করেছে, আর এই বিয়ের কোনো ভ্যালু নেই। আর সেই কথা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কোর্ট রায় দিয়েছে যে পদ্ম 24 ঘন্টার মধ্যে ওই বাড়ি ছেড়ে ওকে চলে যেতে হবে। কোনোভাবেই কৃপানের বাড়িতেও থাকতে পারবে না, জোর করে নয়। আর তাই তার একটা সার্টিফিকেট আপনাদের দিয়ে দিলাম। আর গীতা, তোমার পড়াশোনায় ঘাটতি রয়ে গেছে, যার কারণে তুমি হয়তো পেরে উঠলে না। দেখুন গণেশ উকিল, আপনার এই মেয়েকে নিয়ে আপনার একসময় গর্ব হতো। ল কলেজের ফার্স্ট একজন স্টুডেন্ট গীতা, তার মেধা, তার পরিচর্যা, তার সব কিছুতে আপনার গর্ববোধ ছিল। সেই মেয়ের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে লড়াই করছেন। গণেশ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এমন কিছু করবেন না, আপনার মেয়েকে এতটা কষ্ট দেবেন না। আপনার খারাপ লাগছে না? আপনার মনুষ্যত্ব, বিবেক সব কিছু কি শেষ হয়ে গেছে? দেখুন, এই কোর্টে লজ্জা, ঘৃণা, ভয়, এই তিনটা থাকলে কোর্টে আসা যায় না। গীতা বলে, এই তিনটা তো থাকতেই হবে, এই তিনটে ছাড়া জীবন মানুষের চলেই না ভজন মিত্তির। সেটা আমি তোমাকে শিখিয়ে দেব, চিন্তা করো না। আর দেখুন গণেশ উকিল, আপনি যা করেছেন খুব ভালো করেছেন, একটা মেয়ে সংসার ভেঙেছেন।
তবে এটা মাথায় রাখবেন, আমার শ্বশুরমশাই অগ্নিজিৎ মুখার্জি এখানে দাঁড়িয়ে আছে। পদ্মকে পাঠিয়ে দিতে চাচ্ছেন তো পাঠিয়ে দিন, আমার শ্বশুরমশাইয়ের পায়ে ওর ঠিক জায়গা হয়ে যাবে। মুখার্জি পরিবারে ও যেমন আগেও ছিল এখনও থাকবে, ওর কোনো খাওয়া পড়ার অসুবিধা হবে না। এই গীতা এলএলবি সেটা দেখে নেবে। তবে ঝর্ণা চৌধুরী এবং ধীমান সেনের কী হবে? তার মানে ওই কেসে ওরা তো এমনভাবে ফেসে যাবে যে আপনি ওদের বাঁচাতে পারবেন না। এসব কী কথা বলছেন? হ্যাঁ, তখনই পঙ্কজ খাসনবিস কাউকে একটা আনে। ওনাকে দেখুন। কে উনি? আমি তো চিনতে পারছি না। উনি হচ্ছেন কৃষ্ণমোহন, আবার কৃষ্ণ সমদ্দার যখন যে নামে ওনাকে ডাকা যায়। উনি কে? উনি হচ্ছেন ঝর্ণা চৌধুরীর স্বামী, একমাত্র স্বামী। তাহলে সঞ্জয় চৌধুরী কে? জানি না। তার সঙ্গে কোনো বিয়েই হয়নি। ইচ্ছাকৃতভাবে ঝর্ণা চৌধুরী এবং তার বাবা ধীমান সেন সঞ্জয় চৌধুরীকে শেষ করবে বলে বিয়ের একটা মিথ্যে নাটক করেছিল। কৃষ্ণ সমদ্দারের সঙ্গে এখনও সঞ্জয় চৌধুরীর ডিভোর্স হয়নি, তাহলে কি করে বিয়েটা হলো সঞ্জয় চৌধুরীর সঙ্গে? সেটাই তো ভাববার বিষয়। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? ভেতরে কোর্টে নিয়ে যাব, তারপরে ওনার বয়ান নেব, এরপরে ওনাকে থানায় নিয়ে যাব, তারপরে এনকাউন্টার করবে না বড়বাবু? তার আগেই আমি ওকে 3rd ডিগ্রি দিয়ে দেবো। এই গীতার হাত যে কতটা চলে সেটা নিশ্চয়ই আপনি জানেন। গীতা এসব করবে না তুমি। 100 বার করব, আমাকে গীতা নয় গীতা এলএলবি বলে রাখুন। আমি একজন লয়ার, আমার প্রশংসা খ্যাতি রয়েছে, সেই সব কিছু দূর হয়ে যাবে। এই কেসে আপনি কখনও জিততে পারবেন না। আমি আমার শ্বশুরমশাইকে বাঁচাবো, আমি লটাকে বাঁচাবো এবং নিজের সম্মানটাকেও রক্ষা করব। তাই বলছি, আমি জানতাম যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে কথাটা আমাকে শিখিয়েছিল যে বাবাকে আমি প্রতিচ্ছবি হিসাবে আমার জীবনের আইডল মানতাম, সেই যে আজকে এই কথার সঙ্গে মিলে যাবে সেটা আমি ভাবতে পারিনি। গীতা, হ্যাঁ আমি ঠিকই বলছি। মুখোমুখি লড়াইটা যখন হচ্ছে তখন বুঝতে পারবেন এই গীতা কী করে দেখাতে পারে। ধীমান সেন এবং ঝর্ণা চৌধুরীর পুরো গোষ্ঠীকে কোর্টে টেনে এনে ওদের এমন শাস্তির ব্যবস্থা করব যে ভাবতে পারছেন না। শুষ্ক ব্রেনে একজন মানুষকে শেষ করে ফেলা হয়েছে। মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিয়ের নাটক করে তাকে যে এরকম অবস্থা করা হবে ভাবা যায়নি। গীতা কৃষ্ণ সমাদ্দারকে নিয়ে কোর্টের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে যা যা ফর্মালিটি সবটা কমপ্লিট করে। কি ব্যাপার ভজন? আমি তো বুঝতে পারছি না। তুমি তো বলেছিলে ঝর্ণা চৌধুরীর স্বামী সঞ্জয় চৌধুরী। আমি কেসটা ওইভাবে স্টার্টিং করেছি, এখন কেন আর একজন এসে হাজির হয়েছে? আমি তো জানতাম না যে ওর একমাত্র স্বামী কৃষ্ণ সমাদ্দার। তাহলে সত্যি কি এই কথাগুলো গীতা ঠিক বলে গেল? আমি জানি না আসলে এই কেসটা নিয়ে। ধীমান সেনের সঙ্গে আমাকে বিশদে আলাপ করতে হবে। তাহলে যাও, গিয়ে কথা বলো। আর তখনই পঙ্কজ খাসনবিস বলে, কী ব্যাপার? তুমি কালকে শিবরাত্রি, সারাদিন যা তো খুশি তত ঘুরে বেড়াও। রাত্রিবেলা তোমাকে কিন্তু কোর্টে থানায় আসতেই হবে। এর পরের দিন তোমার হিয়ারিং রয়েছে, সেখানে কোর্টে আসবে তুমি। মেহেক মুখার্জি সমস্ত ডকুমেন্ট আমাদের পুলিশের কাছে তুলে দিয়েছে। তুমি যে গীতাকে ডেকে নিয়ে গিয়ে শেষ করতে চেয়েছো, কিভাবে ওকে আঘাত করেছো, কিভাবে ফেলে দিয়েছো গঙ্গার নেওয়ার জন্য, সবটা। এরপরে দেখো না কি হয়। চলে যায়। বলে গীতা আর মেহেক দুজনেই যাবে শিবরাত্রিতে, কিন্তু কেউ বেঁচে ফিরতে পারবে না। কেন? কারণ ওদের ওই রাতটাই শেষ রাত হবে। এই বলে চলে যায়। গীতার বাবার খানিকটা খারাপও লাগে। নিজের মেয়ে হাজারো হলেও তাকে শেষ করবে কৃপান, কিভাবে সে মেনে নেয়? কৃপানের পরে বাড়ি চলে যায়। গীতা থানায় নিয়ে আসে সেই কৃষ্ণ সমাদ্দারকে। বলে, বলুন আপনার সঙ্গে ঝর্ণা চৌধুরীর বিয়ে হয়নি? না। কতবার বলবো এক প্রশ্নের উত্তর? দেখুন, আমার কিন্তু রাগ ওঠাবেন না। আমার নাম অ্যাডভোকেট গীতা এলএলবি। আমার হাত যে কতটা চলে সেটা আপনি ভাবতে পারছেন না। পুলিশের শুলে 18 ঘা আর আমি শুলে 36 ঘা, তখন কিন্তু নিজেকে সামলাতে পারবেন না। আমি তো কোর্টে বললাম যে আমার কোনো দোষ নেই, আমি কোনো অন্যায় করিনি। তারপর আপনি কেন মানছেন না? তখনই গীতা একটা কোষের চড় বসায়। বলে, কানের মধ্যে কথা যাচ্ছে না তাই না? এবার নিশ্চয়ই যাবে। আর গীতার হাতের মার খেয়ে অপরাধীরা সত্যি কথা বলেনি সেটা হতে পারে না। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, কোন সত্যের কথা আপনি বলছেন? তখনই পঙ্কজ খাসনবিজের টেবিল থেকে লাঠি নিয়ে লাঠি পেটা করতে শুরু করে গীতা, আর বলে যে দেখুন, এনাকে লকআপে পুরে রাখুন, তারপরে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় টর্চার করে এরকম কথা বের করে নেবেন, এমনি বলে দেবে। গীতা চলে যেতে লাগলে তখনই বলে, না আমি জানি, আমি সত্যিটা বলছি। তাহলে বলুন। হ্যাঁ, আমার সঙ্গে বিয়ে হয়েছিল ঝর্ণা চৌধুরীর, কিন্তু সেই বিয়েও মানেনি। আমাকে অবজ্ঞা করে বাবার সঙ্গে মিলে সঞ্জয় চৌধুরীকে শেষ করার প্ল্যান করেছে। কি করে করেছে না করেছে সবটা বলে দেয় ঝর্ণা চৌধুরীর প্রথম পক্ষের একমাত্র স্বামী। আর তার কথা শুনে গীতা বলে, বাহ, ঝর্ণা চৌধুরী এতদিন বেশ নাটক করলো। এখন তো দেখছি নিজের স্বামী নকল বানিয়ে সেই স্বামীকে শেষ করার পেছনে ওনারই হাত এতটা দূর। এবার তো বাপ মেয়েকে কেউ বাঁচাতে পারবে না, ওনাদের তো শাস্তি হয়েই যাবে। আমি দেখি না এবার কোর্টে যাচ্ছি, এই গীতা এলএলবি কী যে করবে
সেটা ভাবতেও পারছে না ধীমান সেন আর ঝর্ণা চৌধুরী। আর কথা দেয় যে আপনার গায়ে কেউ আঁচড়টা কাটতে পারবে না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনাকে কোর্টে নিয়ে যাব এবং যেভাবে প্রমাণ দেওয়ার দরকার সবটা দেব। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা কৃষ্ণমোহন ঝর্ণার স্বামীকে খুঁজে লাঠিপেটা করলো, পুলিশের সামনে আসলো, আসল রহস্যের বয়ান দিল। আজকে যেভাবে কৃষ্ণ সমাদ্দার বয়ান দিয়েছে তাতে করে গীতা এবং পঙ্কজ খাসনবির দুজনেই আশ্চর্য হয়েছে, চমকে গেছে যে আসলে একটা মেয়ে মানুষ কতটা খারাপ হতে পারে। কিভাবে সঞ্জয় চৌধুরীর মতো একটা মানুষকে শেষ করে ফেললো, যে তার বাবার কোম্পানির অনেক গোপন তথ্য জেনে গিয়েছিল, আর তাকে মুখ বন্ধ করতে এই পরিকল্পনা। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।